তো পরবর্তীতে আমি দেখেছি যে আমি ওই সিদ্ধান্তে ভালো ছিলাম, তাদের সিদ্ধান্ত নিলে আমি। প্রচুর শিল্পীরা এখন ওয়াজের ময়দানে ডাইভার্ট হয়ে যায়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? ইনভেস্ট আমি করি বা বদরুজ্জামান একা নয়, এরকম কি কোনো ভাবনা এসেছিল? মিউজিক কলরবের গানে দেওয়া হয় কিনা বা অন্য দেওয়া, এই নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। ঈর্ষান্বিত বলা চলে না, এটাকে হিংসা বলা চলে। ঈর্ষা তো আসলে আর চেয়ে ভালো হবো এরকম থাকে, তারা মনে করে আমি বউ পাবো। যাকে নিয়ে কোনো সফরে বের হয়েছেন কিন্তু সবসময় সে দেরি করে। সাংগঠনিক জায়গা থেকে আপনি সবচেয়ে কাছের কাকে ভাবেন? আমরা এক সময় গান যখন গাইতাম তখন কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না। আমার জীবনে যতগুলো সিদ্ধান্ত আমি কখনো কারো মাসোয়ারায় নিইনি। কলরবের শুরু থেকে এখনো পর্যন্ত অনেক সিদ্ধান্ত হয়েছে, নানা পরিসংখ্যানে নানা। আপনার কাছে এমন কোনো সিদ্ধান্ত কি এমন মনে হচ্ছে এখন যে এই সিদ্ধান্তটা নিলে আপনি নতুন করে নিতেন? কলরবের শিল্পীদের মধ্যে আপনি কাকে কোনটা দিতে চান? লাভ, কেয়ার? এটা আমাদের কোনো বুজুর্গই না, এটা হচ্ছে আমাদের দায়বদ্ধতা। যেহেতু আবু রায়হান আমাদের একজন গুরুত্বপূর্ণ পার্সন, শিল্পী, এবং তাকে অনেকেই দেখে, ফলো করে, সে যেভাবে চলে। আপনার ফারেক হওয়ার সনটা কত? বুঝতেছি না যে 116 নয় কি যশোর যোগসূত্র কিভাবে? যশোর হচ্ছে আমার, আপনি প্রত্যেকটা চ্যানেলের দিকেই তাকায় দেখবেন, ভালো ভালো সঙ্গীত দিলেও সেগুলোর এখন আশা অনুযায়ী জবাব মিলতেছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক, স্টার ভিউয়ের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত করছি। আজকে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছেন যার কণ্ঠে শিল্পের ছোঁয়া, যার কথায় দ্বীনের আহ্বান এবং নেতৃত্বে রয়েছে দীর্ঘ সাংস্কৃতিক আন্দোলনের এক পথচলা, যিনি তার সুরের মাধ্যমে, তার কথার মাধ্যমে অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আমাদের প্রিয় মানুষ মুফতি সাঈদ আহমদ সাহেব। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। স্টার ভিউতে আপনাকে পেয়ে আমরা বেশ গর্বিত। আলহামদুলিল্লাহ। তারপর ভাইয়া এখন কি নিয়ে সময় কাটাচ্ছেন? এই সময়গুলো সাধারণত আমি পরিবারকে সময় দিই এবং এই সুযোগে একটু পড়ালেখা করি। পাশাপাশি দীর্ঘ ওই ব্যস্ততার যেই কন্টেন্টগুলো আছে, বিশেষ কলরবের বা ব্যক্তিগত, এগুলো রেডি করি আর কি। আচ্ছা, এভাবেই যাচ্ছে। আচ্ছা, আমরা জানি আপনার গ্রামের বাড়ি মাগুরাতে, কিন্তু আমরা যেটা জেনেছি আপনার জন্ম হয়েছে ঢাকার মুগদাতে। জি। তো ওই সময়টাতে কি সুবাদে আপনার ফ্যামিলি ঢাকায় ছিল এবং তখন কে কে ছিল আপনার ফ্যামিলি? আপনার আসলে আমার জন্মের আগেই আমার আব্বু ঢাকায় আসেন চাকরির সুবাদে। আচ্ছা। তো তখন থাকতেন হচ্ছে মুগদা, জি। আর ওই সময় আমার জন্ম। তো মোটামুটি ঢাকায় আমাদের থাকা এবং যা কিছু বড় হওয়া, এগুলো সব আব্বুর চাকরির উপরে নির্ভর করে আমাদের থাকতে হয়েছে। প্রসঙ্গগতভাবে যেহেতু এসছে, আপনার আব্বা সরকারি চাকরি করতেন। জি। উনি কিসে জব করতেন এবং সেই চাকরির সুবাদে আপনি কোথায় কোথায় অবস্থান করেছিলেন? আমার আব্বু চাকরি করতেন হচ্ছে সচিবালয়। সচিবালয় চাকরি করতেন। পরবর্তীতে আগারগা একটা পরিসংখ্যান মন্ত্রণালয় আছে, জি। তারপর ওখানে ট্রান্সফার হয়ে ওখানে গিয়েছিলেন। তো ওই চাকরির সুবাদেই ছোটোবেলা থেকেই ঢাকায় বেড়ে ওঠা, বড় হওয়া। মুগদা আমার শুরুর লাইফটা ছিল, পরবর্তীতে ডেমরা, আচ্ছা, সানারপাড়, সাইনবোর্ড, এই অঞ্চলটায় আর কি বেশি থাকা। আচ্ছা, আচ্ছা। এরপর আপনার পড়াশোনা কোথায় এবং কিভাবে সমাপ্ত পড়াশোনা একদম শুরু হচ্ছে দারুণাজাতে। আচ্ছা, একদম শুরু, অর্থাৎ দারুণাজাতের যখন শুরু, একদম শুধুমাত্র টিনের ঘর এবং শুধুমাত্র একটা দোতলা বিল্ডিং ছিল। ওই সময় আমরা দারুণাজাতে পড়ি। দারুণাজাতে শুরুটা হওয়ার পরে আমি পড়েছিলাম যশোর এই বারান্দিপাড়া একটা মাদ্রাসা আছে, ওখানে মক্তব পড়ি। ওখানে এক বছর, তখন আব্বু আম্মু এখানেই থাকতো। আমি একটা যশোর যোগসূত্র কিভাবে? যশোর হচ্ছে আমার বাড়ি যেহেতু মাগুরা, আর যশোরে আমার একটা মহিলা মাদ্রাসা আছে, নেয়ামতিয়া মহিলা মাদ্রাসা। ওই মাদ্রাসার আমার চাচা মুফতি বেলায়েত সাহেব, উনি ওই মাদ্রাসার দায়িত্বশীল। তো ওই ধাঁচে আমার চাচা আমাকে ওখানে নিয়ে যান এবং বারান্দিপাড়ায় ভর্তি করেন। তো এক বছর অনেক কষ্টই ছিল, যেহেতু মা বাবা এখানে, আমি ওখানে। তো তারপরে এক বছর পরে চলে আসি। তারপরে ভর্তি হয়ে হচ্ছে তারাবো।
ওখানে একটা মাদ্রাসায় হেফজ শুরু করি। এরপরে এই ডেমরা সারুলিয়াতে একটা মাদ্রাসা ছিল, ওখানে হেফজ শেষ করি। তারপরে 1 বছর পড়েছি ইসলামবাগ, যাত্রাবাড়ি। তারপরে একদম মোটামুটি নাহবে মির থেকে নিয়ে আপনার দাওরা পর্যন্ত জামিয়া ইকরা বাংলাদেশ, ওখানে শেষ করে আবার যাত্রাবাড়িতে এসে ইফতাপুরি 1 বছর। আচ্ছা আচ্ছা। এই পড়ালেখার জীবন। মানে যাত্রাবাড়িতে তাহলে আপনার ইফতার হ্যাঁ, শেষ যাত্রাবাড়ি হয়েছে। কাজলা। আপনার ফারেক হওয়ার সনটা কত এটা হচ্ছে 13-14। 13-14। এরপর ইফতা পরে এরপরে ইফতার পড়ে বাস। আপনার কাছে এরপরে যেটা জানতে চাচ্ছি, আপনি এখন মাশাআল্লাহ দেশের অনেক মানুষের অনুসরণের পথ প্রদর্শক, আপনাকে অনেকে অনুসরণ করেন। এই যে আপনার প্রতিভা, এই প্রতিভাটা কি ছোটকালে আপনার পরিবার কি টের পেয়েছিল যে এই সন্তান বড় হয়ে একদিন অনেকের পথ প্রদর্শক হবেন এরকম? আসলে পথ প্রদর্শক এটা আমি জানি না। এটা অনেক বড় একটা অনেক বড় একটা বিষয়, পথ প্রদর্শক হওয়া ভাগ্যের বিষয়। বাকি কিছু মানুষ আমাদেরকে দেখে, এতটুকুই। আর বোঝার জন্য আসলে ফ্যামিলি যখন আলেম হয় তখন বুঝে যে আমার সন্তানটা এটা হতে পারে। তো আমার ফ্যামিলিতে কিন্তু মা বাবা আলেম না, জেনারেল শিক্ষিত। আমি আলেম এবং আমার বড় ভাই জাফর আহমদ রাবি, যিনি ভালো গীতিকার, তো উনি আলেম। তো আমরা দুজনই আলেম। তো বাকি আমার এই জায়গায় আসার পিছনে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে আমি ছোটোবেলায় যখন রাত্রেবেলা ফজরের সময় উঠতাম, দেখতাম যে আমার বাবা জায়নামাজে নামাজ পড়ছেন বা আম্মু নামাজ পড়ছেন। তো আমার ফিল হয় যে শুধুমাত্র মা বাবার দোয়ার বরকতে এই পর্যন্ত আসা। মা বাবা, প্রত্যেকটা মা বাবাই যেহেতু ওনারা জেনারেল শিক্ষিত, ওনারা এটাই চেয়েছেন যে সন্তানটা ভালো কিছু হোক, দিনের একটা দায়ী হোক। তো ওই জায়গা থেকে ওনারা দোয়া করতেন। বুঝতেন কতটুকু ওইটা তো ওনারা জানেন। বাকি আমি মনে হয় ওনাদের দোয়ার বরকতে এই পর্যন্ত। কিন্তু আমার খুব বেশি এলেম আছে বা আমল আছে বা আমি অনেক বড় হাস্তি, এরকম না। শুধুমাত্র মা বাবার দোয়া, এতটুকু এই পর্যন্ত। যেহেতু বিষয়টা এসছে, আপনার ফ্যামিলি যেটা আমরা শুনলাম, পুরো ফ্যামিলি জেনারেল শিক্ষিত ফ্যামিলি। তো সে জায়গা থেকে আপনাদের দুই ভাইকে আলেম বানানো, এটা আপনার বাবা বা আপনার ফ্যামিলি কোন জায়গা থেকে উদ্বুদ্ধ হয়েছে? আমার আব্বু মূলত তাবলিগের সাথে। আব্বু একদম আমরা ছোটবেলা থেকেই দেখি যে সময় প্রত্যেক মাসে আব্বু অফিসের মাঝখানেও, সরকারি চাকরি যেহেতু ছুটি নেই, এরপরে বৃহস্পতিবার শুক্রবার উনি তিন দিনের জামাতে চলে যেতেন এবং আমাদেরকেও নিয়ে যেতেন। আমরা ছোটবেলা থেকে আব্বুকে তাবলিগের উপরে পেয়েছি এবং এটার সাথে আমাদের মানে গভীরের সম্পর্ক একদম। তো ওই জায়গাটায় ওনারা তাবলিগের মেহনতের কারণেই মূলত উদ্বুদ্ধ হয়েছেন যে নিজে যেহেতু আলেম হতে পারিনি, সন্তানকে আলেম বানাবো। এই আলেম বানাতে যে ফ্যামিলি বা আদার্স আশেপাশে যারা আছে তাদের থেকেও কিন্তু অনেক ইসের কথা শুনেছে যে কি দরকার, অন্য কিছু বানাও। আব্বু আব্বুর জায়গায় ইস্তেকামত ছিল না, ইস্তেকামত ছিল যে আমি আমার সন্তানদেরকে এটাই করব। আপনারা তো 4 ভাই বোন? হ্যাঁ, 2 ভাই 2 বোন। আপনাদের বড় 2 বোন কি আপনাদের? 2 বোন বড়, আমরা 2 ভাই ছোট। ওনারাও স্কুলে পড়েছে। আচ্ছা আচ্ছা। আমাদের সকলের কাছে অনেক প্রিয় একটি নাম হচ্ছে কলরব। জি, কলরব নিয়ে ছোট্ট করে বেশ কয়েকটি বিষয়ে জানতে চাই। কলরবে আপনার শুরুটা এবং আইনুদ্দিন ভাইয়ের সাথে ফার্স্ট ইমপ্রেশন কিভাবে হয়েছিল আইনুদ্দিন আল-আজাদ রহমতুল্লাহ আলাইহির সাথে? এটা চমৎকার একটা স্মৃতি। আমি তখন এই যে এখানে একটি মাদ্রাসা আছে যেটা বললাম, হেফজখানায় পড়ি। ওই সময় হঠাৎ করে ছোটোবেলায় যখন হেফজখানায় পড়তাম, আমার কণ্ঠ তখন থেকেই ভালো। আল্লাহ প্রদত্ত কিছু কণ্ঠ আছে, যেমন কারো থেকে শিখতে হয় না। তো আল্লাহ পাক ওভাবেই আমাকে দিয়েছিলেন, জাস্ট খালি লাইন ধরার লোক ছিল না। তো আমি যখন ওই পড়ার মাঝখানে বসে বসে গুনগুন করে গজল গাইতাম, তখন আশেপাশে যারা কয়েকজন ছিল আমাদের সাথী ভাই, এরা মানে আমাকে একটু করতো যে মানে ওদের এইটা ছিল হচ্ছে ওরা কম পারতো, কম পারার জায়গা থেকে যেটা করে ঈর্ষান্বিত হতো। হ্যাঁ, ঈর্ষান্বিত হতো। ঈর্ষান্বিত বলা চলে না, এটাকে হিংসা বলা চলে। ঈর্ষা তো আসলে তার চেয়ে ভালো হবো এরকম থাকে এবং একজনকে এপ্রিসিয়েট করে। তো ওইটা করতো না, তারা ক্রিটিসাইজ করতো যে গায়। তা আমি একদিন একজনকে বলছি যে আমি আর দিন আল-আজাদের সাথে আমি গাবো। তো সে আমাকে এমনভাবে নাক ছিটকালো যে আসছে, যেরকম হয় আর কি। তা
আমার ওই জায়গাটা আমি সবসময় ওদের মানে ছাত্রদের ওই কটু কটু বিষয়গুলো আমি নোট করতাম তখন, যে আমি ওই জায়গায় পারবো না কেন। এই জন্য ছোটোবেলায় আমাকে যদি মা বাবা কখনো 2 টাকাও দিত, ওইটা আমি না খেয়ে জমায় রাখতাম। আচ্ছা এবং ওই 20 টাকা বা 25 টাকা 30 টাকা জমলে একটা অ্যালবাম নিয়ে এসে আচ্ছা আচ্ছা আমি ওই অ্যালবামটা শুনতাম, এবং যে নাশিদগুলো পছন্দ হয় এগুলো, এবং কি ধারাভাষ্য থেকে শেষ পর্যন্ত সবই আমি মুখস্থ করতাম টোটাল। তো ওই জায়গা থেকে আমি তাদের এই কটু কথাগুলো ধারণ করে চিন্তা করলাম যে আইনুদ্দিন আজাদের নাম্বার বের করতে হবে। তা আমি ক্যাসেটগুলোতে নাম্বার দেওয়া থাকে, তো ভাবি নাই যে এই নাম্বার ওনার হবে। তো একজন আমাদের মাদ্রাসায় এক পাশে এক দোকান ছিল, ওই দোকানে একজন ভাই থাকতো, তো ওনাকে বললাম যে ভাই ওনার নাম্বার কি আপনার কাছে আছে? তো সে বললো 100 টাকা দিলে দিব। আচ্ছা আচ্ছা আমি অনেক কষ্ট করে 100 টাকা জমাইলাম, জমায় ওই টাকাটা তাকে দিলাম, দিয়ে যে নাম্বারটা নিলাম, পরে দেখলাম যে ওই নাম্বারটাই ক্যাসেটের পেছনে পেছনে লেখা। তা আমি চিন্তা করলাম থাক গেল, ফোন দিলাম ওনাকে। তো ওনাকে ফোন দিয়ে বললাম, কিন্তু ওই দোকান যে আপনার কাছ থেকে 100 টাকা নিল, তাকে কি ওই সময় কি? না সে তো বড় মানুষ, তার সাথে কি করবো, আমি তো ছোট, হ্যাঁ আমি আর কিছু জিজ্ঞাসাও করিনি, থাক নিল। আর বড় কথা হলো যে আমি একটা স্বচ্ছ নাম্বার পেয়েছি, এটা হলো বিষয়। তো ফোন দিলাম, উনি ধরলেন, ধরে বললাম যে আমি হুজুর আমি অমুক বলছি, কি বলতে চান বলেন। তা আমি বললাম যে আমি একটু আপনার সাথে দেখা করতে চাই, একটু গজল শিখতে চাই। তো বললেন ঠিক আছে আসেন, 116 নয়াপল্টন 3 তলা। এখন ওই সময় আমরা তো ছোট, তো 116 নয়াপল্টন যে কি এটা বুঝতেছি না, যে 116 নয়াপল্টনটা কি। আমি আবার ফোন দিলাম যে হুজুর আমি আসবো কোথায়? 116 নয়াপল্টন, ওকে আসেন শুক্রবার দেখা হবে। আবার ফোন কেটে দিল। তো 116টা কি? 116 কিন্তু ক্যাসেটেও লেখা ছিল, জি 116 নয়াপল্টন। এখন আমি আগে পল্টনে গেলাম, যাব। তা আমার মাদ্রাসার একজন ছাত্র ভাই ছিল। কোন জায়গায় পড়তেন? এই যে এখানে এই শেরুলিয়াতে হাজী রহমতুল্লাহ একটা মাদ্রাসা আছে। কোন ক্লাসে? তখন হেফসখানা আমার মোটামুটি শেষ আর কি, শোনাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা তো তখন ওই যে আমাদের বন্ধু আছে রেজাউল নাম আর আমার ভাইয়া, ওনাদের দুজনকে নিয়ে আমরা পল্টন রওনা দিলাম। মানুষকে জিজ্ঞেস করে 116 দেখি বিল্ডিংয়ের বাইরে ব্যানার টানানো কলরব। আচ্ছা এই তো মনের ভিতরে ঝড় বয়ে গেল যে দীর্ঘ, আনন্দের ঝড়। হ্যাঁ যে দীর্ঘ লালিত স্বপ্ন এই যে দেখতেছি, মাশাআল্লাহ। তো উঠলাম, রমজান মাস ছিল, উঠে দেখি সবাই প্র্যাকটিস করছে। আচ্ছা তো এই ভালো লাগাটা অন্যরকম ভালো লাগা। কিন্তু মজার বিষয় হলো আমি ওখানে প্র্যাকটিস করতে যাওয়ার পরে দেখি এদের সুর হচ্ছে না। আচ্ছা আচ্ছা তা আমি আমার ভাই বা ওই যে বন্ধু ছিল তাকে বলতেছিলাম যে এদের তো কণ্ঠ হয় না, সুর হয় না, কি গায় এরা, তো ভালো গাইতে পারছে না। আচ্ছা আচ্ছা তো কিছুক্ষণ পরে দেখেই আইনুদ্দিন আজাদ ঢুকছেন। তা ওনাকে দেখে আমি হয়ে গেলাম যে হতচকিত হয়েছে। এতটুকু চমকে মানুষ, গেছেন। মানে খাটো ছিলেন জি এই মানুষ। যাই হোক, আমি ওনার কাছে যাই বললাম যে হুজুর আমি ফোন দিয়েছিলাম। তুমি ফোন দিয়েছো? জি। শোনাও, এই সবাই চুপ, শোনাও। তো উনি আমাকে আমার থেকে 3-4টা গান শুনলেন, নজরুল সঙ্গীত শুনলেন, মুহিব খানের একটা গান শুনলেন, ওনার 2টা গান শুনলেন, মানে নরম গরম এবং সুরের সব শুনলেন। সব শুনে বলতেছেন মাশাআল্লাহ তুমি তো ভালো গাও, আচ্ছা তুমি এই তাড়াতাড়ি ভর্তি নিয়ে নাও ওকে। তো তখন ভর্তি হইলাম ওই সপ্তাহে। এটা ছিল শুরুর ফার্স্ট দেখা। দেখা এবং আসা। ওই সময় আপনি যখন কলরবে প্রথম গেলেন, যাওয়ার পরে যারা সঙ্গীত প্র্যাকটিসে ছিল তাদের কেউ কি এখন কাজ করছে বা মনে পড়ে? তাদের কেউ কি এখনো? না, তাদের ভিতরে কেউ এখন নেই। তাহলে পরবর্তীতে আপনারাই মনে হয় তাহলে কলরবের শুরুটা বলা যায়। আমরাই শুরু, মানে ওই ব্যাচটা ছিল সম্ভবত, ওই ব্যাচ বলবো না, মানে আমি মোটামুটি আমার ওই সদস্য নাম্বার ছিল তখন 8 অথবা 9 নম্বর সদস্য নাম্বার ছিল আর কি, যে আইডি কার্ড বানিয়ে দেয়। তো এই ছিল অবস্থা তখন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এই সুন্দর একটা চমৎকার স্মৃতিকথন আমরা শুনলাম। এরপরে স্পেসিফিক কিছু জানতে চাই। আপনি কলরবের দীর্ঘদিন যাবৎ পরিচালকের দায়িত্বে আছেন এবং কলরবের সাথে একদম শুরু থেকে। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, কলরবের শুরু থেকে এখনো পর্যন্ত অনেক সিদ্ধান্ত হয়েছে নানা পরিসংখ্যানে, নানা পরিস্থিতিতে।
আপনার কাছে এমন কোনো সিদ্ধান্ত কি এমন মনে হচ্ছে এখন যে এই সিদ্ধান্তটা নিলে আপনি নতুন করে নিতেন, ভিন্নভাবে নিতেন? এরকম কি এখন কোনো সিদ্ধান্ত এই অবস্থায় মনে পড়ছে? এরকম আসলে অনেক কিছু আছে, কিন্তু অন ক্যামেরা এগুলো বলাটা করছি না। আপনি এমন কোনো শিল্পীর কথাই মানে এখন মনে পড়ে যাকে আপনি খুব চেষ্টা করেছিলেন সামনে নিয়ে আসার জন্য, কিন্তু নানা কারণে হয়তোবা তার পারিবারিক বা সাংগঠনিক কারণে এগিয়ে দিতে পারেননি, এরকম কেউ কি আছে? এটা হচ্ছে আমাদের সংগঠনে যারাই আসে, যাদেরকে আমরা সিলেক্ট করি, জি এরা প্রত্যেকেই কিন্তু যোগ্য এবং প্রত্যেকেই ভালো গায়। জি তো ওই জায়গা থেকে আমাদের প্রত্যেকের ব্যাপারেই চিন্তা থাকে, যারা ভালো প্রতিভা এবং ভদ্র, সংগঠনের জন্য নিবেদিত প্রাণ, আমরা এদেরকে উঠাইতে চাই। তো যেটা মুশকিল হয় যে এরা একটু কিছুদিন যাওয়ার পরেই কেন যেন একটু বিক্ষিপ্ত হয়ে যায় এবং ওরা সন্তুষ্ট থাকে না যে একটা জায়গায় যে লেগে থাকার যে একটা বরকত আছে, এইটা তারা মানতে চায় না। তো ওই জায়গা থেকে কিছু ঝরে যায়, আবার কিছু আলহামদুলিল্লাহ তো এখন কাজ করছে। তো এরকম কিছু কিছু ছেলে আছে যাদের ভালো ছিল, ভাবছিলাম যে এদেরকে দিয়ে অনেক কিছু করতে পারবো, কিন্তু কিছুদিন পরে দেখি তারা লাইনচ্যুত হয়ে বা নিজেদের মতো করে কাজ করার একটা ফিকির তৈরি হয়ে যায়, মনে করে যে আমরা একা চললে মনে আরো ভালো চলতে পারবো, কিন্তু এখান থেকে ছুটার পরে কিন্তু খুব ভালো অবস্থানে যেতে পারে না। হ্যাঁ, এরকম অনেক উদাহরণ আছে, আপনি আশেপাশে তাকালেই বুঝবেন। জি জি। জীবনে এমন কোনো বিষয় আছে জনপ্রিয়তার জন্য কিছু করার চাপ এসছে, কিন্তু আপনি নীতিগত কারণে সেটাকে প্রত্যাখ্যান করেছেন? কলরবের বিষয় যেটা, যেমন অনেক চ্যানেল, অনেক ইউটিউব চ্যানেল আমি সেই 2004-এর শেষ থেকে নিয়ে এ পর্যন্ত, তো প্রায় কত বছর, 22 বছর, এই কলরবের সাথে 22 বছর শেষ হতে চলল। অনেক ইউটিউব চ্যানেল আমাকে বলেছে যে আমাদেরকে একটা গান দেন, গেয়ে দেন, বা বাহিরের অনেক চ্যানেলওয়ালারা বলেছে যে আমাদেরকে একটু লিরিক দেন বা একটু টিউন করে দেন। আমি কলরবের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, এটা আমার ব্যক্তিগত নীতি, এটা দোষের কিছু না, আমার ব্যক্তিগত নীতি যেটা আমি ফলো করি, এই জায়গা থেকে আমি কখনোই কাউকে, বাহিরের কাউকে গান, কোনো চ্যানেলে গান গেয়ে দেইনি। আচ্ছা। কোনো চ্যানেলের জন্য বা কারো জন্য আমি গান লিখে দেইনি, সুর করে দেইনি। হ্যাঁ, আমাদের সংগঠনের ভিতরেও অনেকে আছে যারা আলাদা স্টুডিও বা আলাদা চ্যানেল চালায়, আমি তাদেরকেও দেইনি। এই বিষয়ে অনেকে আমার উপরে একটু কষ্ট পায় যে আমাদের লোক, আমাদেরকে একটা গান দিলে কি হয়। আমি সবসময় বলি যে আমার প্রতিভা আমি কলরবের জন্যই রাখছি। যদি আপনি আমাকে বলেন আপনি গাবেন, আমি সুর করে দিব, এটা কলরবের জন্য গাবেন, তো আমি দিব। যদি আপনার চ্যানেলের জন্য হয়, আমি দিব না। আচ্ছা আচ্ছা। মানে এই জায়গা থেকে আমি আমার ব্যক্তিগত প্রতিভা, আমার সব কিছু আমি কলরবের জন্য ডেডিকেট করি, এর বাইরে আমি কাউকে দিই না। সাংগঠনিক জায়গা থেকে আপনি সবচেয়ে কাছের কাকে ভাবেন? সাংগঠনিক জায়গা থেকে আমাদের বদরুজ্জামান, যেহেতু আমরা সমপর্যায়ের একসাথে কাজ করছি, দায়িত্ব কার কম কার বেশি ওটা বড় বিষয় না, এবং কে কতটুকু কম বেশি করলো এটাও বড় বিষয় না, কে দায়িত্বের দিক থেকে কে এগিয়ে পিছিয়ে এটাও বিষয় না। বদরুজ্জামান হচ্ছে আমার একজন খুবই সহযোদ্ধা, আন্তরিক সহযোদ্ধা, এবং টানা প্রায় 20 বছর তার সাথে আমার সম্পর্ক। ওই জায়গা থেকে আমি তাকে মূল্যায়ন করি এবং সেও আমাকে যথেষ্ট মূল্যায়ন করে, এবং সাংগঠনিক কাজের জন্য সে হচ্ছে আমার ভালো একটা জুটি। আচ্ছা, প্রসঙ্গ যেহেতু আসলো, হলিটিউনের শুরুর সময়টায় আপনার, মানে আমরা বদরুজ্জামান ভাইয়ের কাছ থেকে হলিটিউনে অনেক বিষয় জানতে পেরেছি, আমাদের স্টার ভিউর দর্শকরাও সেটা শুনেছে। আপনার কাছে জানতে চাই, শুরুর সময়টা কেমন ছিল এবং কি চিন্তার জায়গা থেকে হলিটিউনটাকে দাঁড় করালেন? এটা অনেক চিন্তা ছিল এখানে। আমরা যখন শুরু করি, তো অনেক আগের কথা, অনেক চিন্তা ছিল। বাকি আমাদের চিন্তা ছিল যে যেহেতু আমরা সংগঠনের সাথে আছি, আমার ব্যক্তিগত চিন্তা ছিল এরকম, তো আমরা এটা আলোচনা করতাম মাঝে মাঝে যে একটা সংগঠন চলার জন্য যেই জিনিসগুলো প্রয়োজন, সংগঠন তো আর টাকা দিয়ে এগুলো কিনতে পারবে না। তো আমি যদি একটা দায়িত্ব নেই, বদরুজ্জামান যদি একটা দায়িত্ব নেয়, আরেকজন যদি একটা দায়িত্ব নেয়, সম্পদগুলো আমাদের হলেও এটা কেন যেন কলরবেরই, কারণ আমরা তো এটা ছাড়তে পারবো না। তো আমি যদি এটা নিয়ে কাজ করি,
কেন যেন সংগঠনই উপকৃত হয়। তো হোলি টিউনটাও কিন্তু এরকম একটা বিষয়। আজকে আমরা এক সময় হাজার হাজার টাকা খরচ করে রেকর্ড করতাম, ভিডিও করতাম। তো এটা হওয়ার পরে আমাদের কিন্তু এই টাকাগুলো আর লাগছে না, আমরা স্মুথভাবে কাজ করে যেতে পারছি। তো এই চিন্তা একটা ছিল, এবং আমাদের প্রোডাকশন যখন আমাদের হাতে থাকবে, আমরা যেভাবে আমাদের ঢোল পিটাতে পারবো অন্যরা পারবে না। ওই জায়গা থেকে কিন্তু হোলি টিউনের যাত্রা শুরু, বা ওখানে আরও অনেক চিন্তা ছিল, অনেক কথা ছিল। আমি আমার চিন্তার জায়গা থেকে এটা বললাম। হলি টিউনটা আমরা সাক্ষাৎকারের মাধ্যমে যেটা জেনেছি, হলি টিউনটা একটা একক ইনভেস্টে তৈরি হয়েছে। তো ওই সময় বদরুজ্জামান ভাই সাহস করেছিলেন, তখন তো আপনিও সিনিয়র দায়িত্বশীল। তখন আপনার কি এরকম মনে হয়েছিল যে ইনভেস্ট আমি করি, বা বদরুজ্জামান একা নয়, এরকম কি কোনো ভাবনা এসেছিল কিনা? এখানে আসলে বদরুজ্জামান একক মালিকানা কাগজে কলমে হলেও আমরা এটা মনে করি না যে সে একক মালিকানা। জি। এবং আপনি দেখবেন হোলি টিউনের সাথে কিন্তু আমারও সম্পৃক্ততা আছে। জি, অবশ্যই। এবং প্রত্যেকটা গানের নিচে দেখবেন ওখানে মেন্টর, হ্যাঁ, আমার নামটাও আছে। তো এখানে সে একক মালিকানা সর্বপ্রথম আমরা এটা মনে করি না। আমরা মনে করি যতদিন কলরব আছে হোলি টিউন আছে, হোলি টিউন ততদিন থাকবে, কলরব যতদিন আছে। কলরব নাই, হোলি টিউন আর থাকবে না, বা হোলি টিউন নাই কলরব আছে এরকমও হবে না। এটা আমাদেরই। তো ওই জায়গা থেকে এটার দায়িত্ব কে পালন করতে পারবে, ওই বিষয়টা বড় ছিল। এখানে আমি ইনভেস্ট করলাম, বা আমি দায়িত্ব নিলাম, বা এটা আমিই করলাম, আমি পারবো কিনা, সেই সুযোগ, সেই সময়, সে অবস্থান সব কিছু আমার আছে কিনা, এর একটা বিষয়। তো ওইটা যার ছিল ওটা সে করেছে, এবং আমরা সবাই এতে একমত ছিলাম যে হ্যাঁ, বদরুজ্জামান এটা করুক। এরকমও কথা হয়েছিল যে তার দায়িত্ব যদি অন্য কেউ নিতে চায় তাহলে সে নিতে পারে। অর্থাৎ কলরবের যেই যাবতীয় অডিও ভিডিও প্ল্যাটফর্মের যে দায়িত্বটা অন্য কেউ যদি নিতে চায় নিতে পারে। একটা মিটিংয়ে আমাদেরকে আলোচনা হয়েছিল, কিন্তু কেউ ওভাবে যখন দায়িত্ব চাপায় দেওয়ার কথা আসছে তখন অনেকেই পিছিয়ে গেছে, কারণ এটা তো অনেক বড় একটা দায়িত্ব। ওই জায়গা থেকে আমরা বদরুজ্জামানকেই এটার জন্য পারফেক্ট মনে করেছি, এবং সেই দায়িত্ব নিয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা বদরুজ্জামান ভাইয়ের ইন্টারভিউতেও সেম একই বিষয় পেয়েছিলাম, যে এটা হয়তো বা কাগজে কলমে তিনি হয়তো একক মালিকানা হলেও এটা সবাই এটার অংশীদার বা মালিক। ইসলামী সংস্কৃতির এই পথ চলায়, ইসলামী সঙ্গীতের এই পথ চলায় আমরা দুইটা সময়ের ব্যবধান দেখতে পাচ্ছি, এবং অনেক বড় ব্যবধান। একটা সময় নাশিদের জন্য অনেক মানুষ অপেক্ষা করত। হলি টিউনের একটা নাশিদ আসা মানেই হুমড়ি খেয়ে পড়া দর্শকদের, এটা আমরা দেখেছি। এবং অনেক কালজয়ী নাশিদ আছে যারা দর্শক একদম মানে গ্রাম পর্যায়ের মানুষও মুখে মুখে আছে। কিন্তু ইদানিংকালে বছর 3 বা 4 বছর মানে খুব বেশি কালজয়ী নাশিদ বা অনেক অপেক্ষাকৃত নাশিদ, এটার পরিমাণটা একটু কম পাচ্ছি। এটা আপনি কিভাবে দেখেন, বা এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? মানে নাশিদের শ্রোতা কি কমে গিয়েছে, নাকি এটার? এখানে বিষয় হলো, এক সময় এত নাশিদ আসতো না, এত শিল্পী ছিল না। আপনার শিল্পী যখন শ্রোতার চেয়ে বেশি হয়ে যাবে, যখন কে শুনবে, একটা বিষয়। আরেক বিষয় হলো, মানুষ এখন, আপনি শুধু সঙ্গীত বা হোলি টিউন বা কলরবের বিষয় না, বাংলাদেশে এখন তো অনেক বড় বড় চ্যানেল আছে। আপনি প্রত্যেকটা চ্যানেলের দিকেই তাকায় দেখবেন, ভালো ভালো সঙ্গীত দিলেও সেগুলোর এখন মানে আশা অনুযায়ী জবাব মিলতেছে না। এটা সব চ্যানেল এবং সব জায়গার অবস্থায়। কালজয়ী গান যে আমরা দিতে পারছি না, বিষয়টা এরকম না। আপনি প্রত্যেকটা নাশিদ যদি মনোযোগ দিয়ে শুনেন, আপনার কাছে ভালো লাগবে। প্রত্যেকটা নাশিদের শ্রোতা আলাদা, আপনাকে শুনতে হবে। আমাকে গতকালও একজন বলছে, হুজুর গেলাম তো বলতেছে, আপনাদের ভিডিও দেখতেছি না, আপনার ভিডিও পাচ্ছি না কেন, আপনার ওয়াজ পাচ্ছি না কেন, আপনার গজল পাচ্ছি না কেন। তা আমি বললাম যে আপনি কাজে ব্যস্ত থাকবেন না, আমাদের এগুলো দেখবেন। আরেকজন পাশ থেকে বলতেছে, আমি তো সবসময় পাই। তার মানে সে সার্চ দেয়, সে দেখার আগ্রহ আছে। আরেকজনের আগ্রহ কমে গেছে, আমাদেরকে দেখলে মনে হয় যে ও একটু দেখি। তো এটাও বিষয়, মানুষ এখন যার যার কাজে ব্যস্ত, সব কিছু মিলে। আর আগের যেই সঙ্গীতের অবস্থানটা ছিল, এখনও সঙ্গীতের অবস্থানটা ওই যে শুধুমাত্র
আগের এই গণ্ডির ভিতরে ছিল হলো 10 জন, এই 10 জনকে গোটা বাংলাদেশ দেখেছে। এখন গণ্ডিতে আছে 1000 জন। 1000 জন কজনকে দেখবে? এটা কি ইতিবাচক নাকি এটা নেতিবাচক? একদিকে ইতিবাচক হইলেও নেতিবাচক অনেকটা বেশি আমি বলবো, কারণ আমরা তো সাধনা করতাম সঙ্গীত নিয়ে এবং আমাদের একটা টার্গেট ছিল যে মানুষের দোরগোড়ায় আমাদের এই আওয়াজগুলো, সত্যের আওয়াজগুলো, বাণীগুলো পৌঁছে যাবে। ওই টার্গেট নিয়ে কিন্তু আমি শুরু করেছি, কলরব শুরু করেছি। কিন্তু এখন যারা শুধুমাত্র কিন্তু সমাদৃত হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য করতেছে, যার কারণে একটা জিনিস যখন রুহ থেকে বের হয় ওটা রুহানিয়াত ছড়ায়। একটা জিনিস যখন উপর থেকে বের হবে ওটা জাঁকজমক জিনিস ছড়ালে ওটা স্থায়ী হয় না। এখন বিষয়টা ওরকম হচ্ছে। তাহলে আমরা আপনার এই আলোচনা থেকে মেসেজ পেতে পারি অবশ্যই সাধনা করতে হবে এবং ভেতর থেকে দরদ নিয়ে কাজ করতে হবে। জি, আশা করি দর্শক যারা শিল্পীরা আমাদের অনুষ্ঠান দেখবে, আপনার কথা শুনবে, তারা এই বিষয়টি অনুধাবন করে সেই অনুযায়ী কাজে লাগাবে। এরপরে জানতে চাচ্ছি, এ যাবৎকালে ইসলামী সংস্কৃতির বড় কোনো ভুল আপনার চোখে পড়ে কি ইসলামী সঙ্গীত এই ইন্ডাস্ট্রির? বর্তমানে সবচেয়ে বড় ভুল আমার কাছে যেটা মনে হয়, আমি নিজেও হয়তো এটা থেকে কতটুকু বের হতে পেরেছি জানি না, সেটি হচ্ছে আমরা এক সময় গান যখন গাইতাম তখন কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না। যেমন আমরা শুধুমাত্র একটি ওই যে কি বলে এটাকে টেম্পোর উপরে গেয়ে ফেলতাম এবং এক টানেই গান শেষ করতাম। আমরা তখন যোগ্য ছিলাম। এখন এর আড়ালে বর্তমান সময়ে আমরা সংস্কৃতি বলতে কিন্তু অনেক বড় একটা ব্যাপক অর্থ, কিন্তু আমরা এটাকে শুধুমাত্র গজলে নির্দিষ্ট সীমাবদ্ধ করে ফেলেছি, এজন্য গজল নিয়েই বলছি। তো এখন বর্তমান সময়ে আমাদের যেটা হচ্ছে ভুল, সেটি হচ্ছে এক নম্বরে আমরা সঙ্গীতের ভিতরে মিউজিক ঢুকিয়ে ফেলছি। 2 নম্বরে আমরা প্রদর্শনীটা বেশি করছি। মানে এক একজন এক এক প্রদর্শনীতে আসতেছে, মনে হচ্ছে যে দেহ বা পোশাক আশাক এগুলো প্রদর্শনী করতেছে, আর মিউজিক এমনভাবে দিচ্ছে যেন আমরা গান শুনছি। এখন আপনিও বলতে পারেন যে মিউজিক কলরবের গানে দেওয়া হয় কিনা বা অন্য দেওয়া হয়, এই নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। দেখেন, কে দিল না দিল এটা বড় বিষয় না। বিষয়টা এটা একটা, ওই যে বললাম আগে, এটা একটা এবাদতের জায়গা ছিল। আইনুদ্দিন রহমতুল্লাহ বলতেন যে আমি গান গাই আল্লাহর গান, এ গান নিছক কোনো গান নয়, এ আমার এবাদত। এটা কিন্তু আমাদের এবাদত। এবাদতে যখন আসলে লৌকিকতা, রিয়া এগুলো ঢুকে তখন ওটার নূর ছড়ায় না, আবেদন কমে যায়। তো সংস্কৃতি যারা ফলো করতেছে এদের সবচেয়ে বড় ভুল আমার কাছে এটা মনে হয় যে আমরা যদি প্রদর্শনী এবং একদম ওই চিন্তাগুলো বাদ দিয়ে যদি শুধুমাত্র লিল্লাহিয়াতের জন্য কাজ করতে পারতাম, তাহলে ব্যাপক হলেও ওটার মানে কাজটাও এবং ফলাফলটাও, প্রভাবটাও ভালো পড়তো। অনেক অনেক ধন্যবাদ। এরপরে যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি, প্রচুর শিল্পীরা এখন কিছুদিন নাশিদ গাইতে গাইতে এরপর হঠাৎ করে ওয়াজের ময়দানে ডাইভার্ট হয়ে যায়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? ইতিবাচক না নেতিবাচক, নাকি এর মাধ্যমে শিল্পের শিল্পী বলতে নাশিদের যে প্রতিভা এটা কি নষ্ট হচ্ছে কিনা, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যে প্রশ্ন করেছেন এই প্রশ্নে আমি নিজে আসামি, কারণ আমি এখন কেউ বলতে পারে যে উনিও তো এটা করছে, কিন্তু বিষয় হলো দেখেন, গান গাওয়া আর বয়ানের জগৎ এক না। এটার প্রবণতা এখন কেন বেড়েছে যে মনে করে যে আমি 2টা গজল গাইতে পারি, তো স্টেজে তো আমি বয়ানও করতে পারবো, ওটার চেয়ে এটাতে তো বেশি ফায়দা বেশি, এই কারণে চলে আসে। কিন্তু যারা আসতেছে অনেকে ঠিকমতো পড়ালেখাও করেনি, আবার পড়ালেখা করলেও ব্যক্তি জীবনে এখনও নিজেই শুধরায়নি। আমি নিজেও শুধরাইনি, মানে আমি আমাকেই বলতেছি যে না শুধরে আমরা কি করছি, অন্যকে শুধরানোর জন্য। আপনি তো আমাদেরকে ইন্টারভিউতে বললেন যে এই সময়টা আপনি পড়াশোনায় কাটান যেন পরবর্তী সময়ে। আমরা তো সারা বছরই তালেবুল ইলম হওয়ার চেষ্টা করি। আমি তো এখনো কিছু জানি, অনেক কিছু জানি এরকম না, এখন আমি শিখছি। এটা তো ইতিবাচক, পজিটিভ, এখনো শিখছি। কিন্তু কথা হলো নামলে সমস্যা নেই, কিন্তু যদি নামাটা শুধুমাত্র আর্নিং সোর্স হয় বা প্রচারণার জন্য হয় তাহলে তো অবশ্যই নেতিবাচক, এবং এতে খারাপ একটা প্রভাব পড়ছে। কারণ যে ছেলেটার 20 বছর বয়স, ও একজনকে কি ওয়াজ করবে? জি,
তা তো শেখার বয়স। হ্যাঁ, যে ছেলেটা মাদ্রাসায় পড়ছে, হেদায়েতুন নাহমিন পড়ছে, ও কি বয়ান করবে, কি ওয়াজ করবে বলেন? জি। আমি বয়ানে নেমেছি, কিন্তু আমি তো ছাত্র জমানে নামিনি, হ্যাঁ, একটা পরিণত আমি শেষ সময়ে করে গিয়ে- নেমেছি। এবং আমার নামাটা এখনকার যারা নামছে, আসমান জমিন পার্থক্য আমি বলবো। তো এটা যেরকম আপনি বলছেন যে ইতিবাচক দিক আছে কিনা, আমি বলবো আমার দৃষ্টিতে ইতিবাচক কোনো দিক নেই, এটা যা আছে নেতিবাচক দিক। কারণ কেউ যদি না শিখে, পূর্ণাঙ্গ না হয়ে অন্যকে শেখাতে যায়, তখন ওটা অ্যাক্সিডেন্টের একদম 100% ই থাকে। তাহলে এই প্রবণতাটা কমানো উচিত। অবশ্যই বলে কমানো মনে উচিত, অবশ্যই কমানো উচিত। এতে কি নাশিদ ইন্ডাস্ট্রির কি ভালো কিছু হবে এরকম? যারা নাশিদ নিয়ে কাজ করছে, যুবক কিশোর, এদের আমি বলবো নাশিদ নিয়েই কাজ করা উচিত। জি, সবাই যদি ওদিকে চলে যায়, ওদিকের জন্য তো লোক আছে, মুরব্বীরা আছে, আমাদের বড় বড় হাকাবিররা, বুজুর্গরা আছেন, ওলামা একরামরা আছেন, তারা করবে। জি, জি। আমি নিজে ওটার জন্য পারফেক্ট না, কিন্তু আমাকে জনগণ টেনে নামিয়েছে, আমি দায়বদ্ধতার জায়গা থেকে করছি, কিন্তু আমি নিজেও এখনো পূর্ণাঙ্গ না। অনেক অনেক ধন্যবাদ। এরপরে কিছু ব্যক্তিগত প্রশ্ন জানতে চাই। জীবনে এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যেটার সময় পাশে খুব কম মানুষ ছিল, কিন্তু পরবর্তীতে গিয়ে এটা সঠিক বলে মনে করেছেন তারা, যারা পাশে ছিল না? আমি আমার জীবনে আল্লাহ পাকের রহমত এটা, যে আমার জীবনে যতগুলো সিদ্ধান্ত আমি কখনো কারো মাসওয়ারায় নিইনি। আমি নিজেই ভেবে চিন্তে আমার প্রত্যেকটা জীবনের পদক্ষেপগুলো নিয়েছি, এবং আলহামদুলিল্লাহ আমার এই ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমি ব্যক্তিগত যে সিদ্ধান্তগুলো আমার বুঝে নিয়েছি, এগুলোতে প্রত্যেকটাতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বরকত দিয়েছেন। আচ্ছা, এবং কিছু বিষয় আছে যারা আশেপাশের অনেকে বলেছে যে এটা ভালো নাও হইতে পারে, বা দুই একজন অনেকে বলতে, আমার হয়তো কাছের দুই একজন, যে এই সিদ্ধান্তটা ভালো নাও হইতে পারে। তো পরবর্তীতে আমি দেখেছি যে আমি ওই সিদ্ধান্তে ভালো ছিলাম, তাদের সিদ্ধান্ত নিলে আমি ক্ষতিগ্রস্ত হতাম। ক্ষতিগ্রস্ত। আচ্ছা, যাক, মাশাআল্লাহ। এরপরে জানতে চাই, জীবনে এমন কোনো সমালোচক আছে যার কথা অনেক বেশি তিক্ত মনে হয়েছে, তবে কোনো একটা বা দুইটা স্পেসিফিক কোনো বিষয় মনে হয়েছে না সেই সমালোচকের ওই বিষয়টা ঠিক ছিল, এরকম কি মনে পড়ে এখন কারোর কথা? আমি আমার সমালোচক অত দেখি না। আচ্ছা, ফেসবুকে আছে অনেকে গালিগালাজ করে, ওটা কিছু মানুষ থাকবেই, জি, জি, কিন্তু নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কেউ বলবে যে উনি এটা করেছেন, এটা ভালো লাগতেছে না, বা সে রাইট, আমি রং ছিলাম, বা পরবর্তীতে মনে হয়েছে সে রাইট ছিল, এরকম বিষয়গুলো আমার সাথে এখনো পর্যন্ত হয়নি, আল্লাহ যেন না হয়। আমিন। এরপরে সর্বশেষ জানতে চাই, আপনি সবসময় এমন কোন প্রশ্নটা এড়িয়ে যান, কিন্তু একদিন না একদিন এটা প্রকাশ করবেন, এরকম কোনো প্রশ্ন কি আছে কি না? না, এরকম কোনো প্রশ্ন নেই যে এড়িয়ে যাই বা একদিন না একদিন এটা আমাকে বলতেই হবে, এরকম কোনো প্রশ্ন নেই। মনে পড়ছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা শেষ দিকে আছি, বেশ কয়েকটি পর্ব আছে, এরপর আমরা অনুষ্ঠান শেষ করব। সর্বশেষ যে প্রশ্নটি জানতে চাই এটা হচ্ছে, আপনি এখন মাদ্রাসাতুল আসাদ আল ইসলামিয়ার পরিচালক হিসেবে আছেন, এটা আপনার প্রতিষ্ঠান। এটা মাঝে মনে হয় কিছুদিন একটু বন্ধ ছিল বা স্থগিত ছিল, এরপর মনে হয় আবার শুরু হয়েছে। এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি দর্শকদের জানাবেন। প্রতিষ্ঠানটি এখনো বন্ধ আছে, এখনো বন্ধ আছে। এটার কারণ হচ্ছে আমি সময় দিতে পারি না। এবং আমি ফিল করি এটা যারা প্রতিষ্ঠান পরিচালনা করে, যেমন আমি এটা চালাতাম, আমি এটা ফিল করি যে আমার সন্তান যদি এটাতে পড়ার যোগ্য থাকে, তাহলে আমি এই প্রতিষ্ঠান চালাবো। জি, আর আমার সন্তান যদি প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা না রাখে, তাহলে আমি কাউকেই পড়াবো না। জি, মাশাআল্লাহ। এটা অনেক বড় একটা দায়িত্ববোধের জায়গা থেকে, অনেক বড় দায়িত্ববোধের জায়গা থেকে আমি যে মাদ্রাসায় খেদমত করতাম, ওখানেও আমি যতদিন কন্টিনিউ খেদমত করতে পেরেছি ততদিন আমি পড়িয়েছি। যখন আমি দেখতাম যে মাহফিলের কারণে গ্যাপ যেত, আমার কাছে মনে হতো যে ছাত্রদের হক নষ্ট হচ্ছে, তখন আমি পড়ানো বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, আমি ওই জায়গার থেকে আমি আমার প্রতিষ্ঠানটিকেও আপাতত স্থগিত রেখেছি। যদি এরকম কখনো হয় যে বয়সটাতে আমার আরেকটু বয়স আসার পরে, যে তখন নিরিবিলি বসে থাকতে পারবো এক জায়গায়, দৌড়াদৌড়ি হবে না, তখন আমি আবার হয়তো সেটাকে পূর্ণাঙ্গ শুরু করবেন চালু আবার। করবো। অনেক অনেক শুভকামনা, এই প্রতিষ্ঠানটি আবার শুরু হোক এবং অনেক ছাত্রের জীবনের গতিপথ এই প্রতিষ্ঠান ঠিক করবে, আমি এই দোয়া করি, আল্লাহ কবুল করুন। এরপরে একটা পর্ব হচ্ছে র্যাপিড ফায়ার।
একটা প্রশ্ন করব, এটাতে আপনার যেটা পছন্দ সেটা আপনি বলবেন দর্শকদের আচ্ছা। উদ্দেশ্যে। প্রথমেই জানতে চাই, একদম সত্য করে বলবেন, ওয়াজ নাকি নাশিদ, কোনটা আপনাকে বেশি টেনশন দেয়? নাশিদ। নাশিদ টেনশন দেয়? নাশিদ টেনশন দেয় হচ্ছে এই কারণে যে এখন আমি ওয়াজ করতে করতে গলাটা অনেক নষ্ট করে ফেলেছি। তা আমি যখন নাশিদ গাই, আমি যে কি টেনশনে থাকি সেটা আমার যে রেকর্ড করে আবির হাসান, সে খুব ভালো বোঝে এবং জানতে পারে। এমন কোনো শিল্পী আছে হুম। যার ফোন রিসিভ করলে মনে হয় এখন বিশেষ একটা অনুরোধ আসবে বা একটা বিড়ম্বনা বা মজার ছলে একটু বিড়ম্বনায় পড়বেন, এরকম কেউ কি আছে? না, কারো ফোন আমার কাছে বিড়ম্বনা হয় না। আচ্ছা আচ্ছা। আপনার কাছে সবচেয়ে বেশি মিসড কল আসে কার? আমার কাছে মিস কল আসেই না। সবাই কল দেয়? সবাই না, কলও দেয় না। আমাকে যেমন আপনি আমাকে মেসেজ দিয়েছেন, জি। তো যারা আমার সাথে যোগাযোগ করে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয়। আপনার ফোনে কলরবের কোন শিল্পীর নাম্বার সবসময় সামনে থাকে, কন্টাক্টে থাকে? বদরুজ্জামান। আচ্ছা, মানে ওনার সাথে বেশি? তার সাথেই যতটুকু বেশি কথা হয়। আচ্ছা আচ্ছা। এমন কোনো প্রোগ্রাম আছে যেটাতে গিয়ে মনে হয়েছে থাক আজকে না আসলেই ভালো হতো? এটা কি ওয়াজ? ওয়াজ। এটা আসলেই তেমন মনে হয় না, কিন্তু যখন খুব বেশি ব্যস্ততার ভিতরে হয় তখন মাঝে মাঝে ফিল করি যে একটু যদি বাসায় রেস্ট নিতে পারতাম, এতটুকু। আচ্ছা, এমন কোন শিল্পী আছে কলরবে যাকে নিয়ে কোনো সফরে বের হয়েছেন কিন্তু সবসময় সে দেরি করে? আল্লাহু আকবার। এটা আমাদের দোস্ত বদরুজ্জামান। আচ্ছা আচ্ছা, ভাই হয়তো এপিসোড দেখবেন। আচ্ছা, শেষ কবে মন খুলে হেসেছেন এবং কোনো কারণে কেঁদেছেন? আমি মন খুলে হাসি কম, যে এখন এই বদরুজ্জামানের নামটা নিতে যেয়ে হাসলাম। আচ্ছা। তো কান্নাটাও কম আসে, কিন্তু কান্নাটা আমি তখন করি যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সিরাত পড়ি, অথবা দিল থেকে যখন রাসূলের কোনো নাশিদ আমি গাই, বা একটু জোরে জোরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আখলাকের বিষয় পড়ি, তখন মানে হাউমাউ কান্না না আসলেও আমার ভিতর থেকে কান্না আসে। হ্যাঁ, আমরা এটা দেখেছি। আপনার মনে হয় ভিডিওর সহযোগী আব্দুর রহমান, ওটা হ্যাঁ ওটা তার ফেসবুক পোস্টে এমন একটা পোস্ট জি দেখেছিলাম। অনাকাঙ্ক্ষিত বিষয়, আপনার অজান্তে সে অনাকাঙ্ক্ষিত বিষয়টি সে পোস্ট করে আমাকে বলেছে যে ভাই আমি একটা পোস্ট করেছি, মাফ করে দিয়েন। কি পোস্ট করলো? তো আমি তো দেখি ওয়াকামটা করলো সে। আচ্ছা, না এটা মানুষ এই বিষয় থেকে উদ্বুদ্ধ হবে, জানতে পারবে রাসূলের প্রেম হৃদয়ে। অবশ্যই এটা আমাদের ঈমান। এখানে এটা আমি বলি যে এগুলো আমাদের বুজুর্গি না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চোখের পানি ফেলা এটা আমাদের কোনো বুজুর্গি না, এটা হচ্ছে আমাদের দায়বদ্ধতা, এর মধ্যে ভালোবাসা। এখানে যদি না আসে কোনো জায়গায় আসবে না, এই জন্য এখানে আসা চাই। আপনার সম্পর্কে মানুষ কোন ধারণাটা বেশি ভুল করে, মানে ভুল ধারণা পোষণ করে, এমন কোনো ধারণা আছে? কোনো কিছু মনে পড়ে? কোন ধারণা ভুল ধারণা করে? আমার কাছের বন্ধু বান্ধব যারা, হ্যাঁ, তারা মনে করে আমি বউ পাগল। কিন্তু এই ধারণা ভুল বা সত্য আমি বলবো না। আমি পরিবার পাগল। আমি বাচ্চা, আমার পরিবার নিয়ে আমি থাকতে খুব পছন্দ করি, এবং আমি ঘরে থাকতে পছন্দ করি। এই জন্য তারা এই ধারণাটা করে। অবশ্য ভুল না, কিন্তু তাদের জায়গায় এটা ভুল। আমি এটা মনে করি যে তারা মনে করে যে সারাদিন মনে হয় আমি পরিবারের চাপে পড়ে ঘরে থাকি, কিন্তু আমি ঘরে থাকতে পছন্দ করি, এটা আমার আদত। এবং এটা শুধু পরিবারের জন্য না, আমি ছোটবেলা থেকেও আমি ঘরে থাকতে পছন্দ করতাম, এখন বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পছন্দ করি। আচ্ছা, যেহেতু প্রসঙ্গ এসছে, আপনার এখন আল্লাহর মেহেরবানিতে সন্তান কয়জন? আমার 3 জন সন্তান, 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ছেলে বড়? হ্যাঁ, ছেলে বড়। আপনার নাশিদে মনে হয় আমরা দেখেছি। হ্যাঁ, আমার বড় ছেলেকে দেখেছেন। আচ্ছা, এরপর জানতে চাই লাস্ট কবে নিজের নাম গুগলে সার্চ করেছেন, মানে কোনো একটা প্রসঙ্গে? আচ্ছা আচ্ছা, ও সেদিন আমার আম্মু বাসায় আসছে, তো আম্মুকে চ্যাট জিপিটি থেকে, মানে এমনি কথা বলছিলাম যে আমার আম্মু অসুস্থ, ওষুধ খেতে চায় না, কী করবো তুমি বলো। তো সে বলছিল, আম্মু বলে কে কথা বলে তোর সাথে? তো আমি বলতেছি এই যে মোবাইল বলতেছে, তো সে কেমনে জানে আমি এটা খাই না নয় বা সেই। তখন আমরা বলছি সে সব জানে, দেখেন যে আমি আমার নাম বলি। তো তাকে জিজ্ঞেস করলাম, এই তুমি কি মুফতি সাঈদ আহমদ কলরবকে চিনো? তো সে বলতেছে হ্যাঁ তাকে চিনি, সে এই 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 সব কিছু বলে দিচ্ছে। তা আম্মু বলে রে সে এত কিছু জানে কিভাবে?
তো আম্মুকে জানানোর জন্য চ্যাট জিপিটি থেকে একটু আচ্ছা, একটু মানে সার্চ করেছিলেন এবং একটু মজা নিয়েছিলেন, যেটা বলা যায়। আপনার স্ত্রী বা পরিবার আপনার কোন অভ্যাসটা নিয়ে বেশি অভিযোগ করে, যে এটা তুমি সবসময় করো এরকম, বা একটা কিছু? আমার ব্যাপারে আমার পরিবারের কোনো অভিযোগ নেই, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কোনো অভিযোগ নেই। আচ্ছা, কারণ আমি আমার পরিবারের প্রত্যেকটা সদস্যদেরকেই তাদের মন মতো করে সময় দিই, তাদের মন মতো করেই সব কিছু করি। আচ্ছা আচ্ছা। সর্বশেষ জানতে চাই, নিজেকে কিভাবে পরিচয় দেবেন? এই র্যাপিড ফায়ারের সর্বশেষ প্রশ্ন। আমি নিজেকে একজন দায়ী হিসেবে পরিচয় দিতে, আলেম হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। নাশিদ শিল্পী নয় কি? না, আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ, এটা তো সবারই এক একটা চাহিদা বা ভালো লাগা থাকে। এরপর ছোট্ট একটা পর্ব, এটা হচ্ছে আপনার তো একটা সঙ্গীত আছে জনপ্রিয়, ফেসবুক। তো ফেসবুক থেকেই কালেক্টেড বিষয়। ফেসবুকে 3টা রিয়েক্ট আছে, লাভ, কেয়ার এবং এংরি। কলরবের শিল্পীদের মধ্যে আপনি কাকে কোনটা দিতে চান? লাভ, কেয়ার এবং আপনি তো অনেক কঠিন প্রশ্ন করে ফেললেন। আমি সবাইকেই লাভ দিতে চাই, স্পেসিফিক? সবাইকেই লাভ দিতে চাই। কলরবের প্রত্যেকটা সদস্য আমার ভালোবাসা, এবং আমি যদি সত্য করে বলি, কলরবের আমি যখন পল্টনে যাই, আমার ওয়াইফ আমাকে বলে, আমি যখন তাকে নিয়েও পল্টনে যাই বা কোনো সে আমাকে ওই দিন বলতেছে যে আপনি এই জায়গাটায় আসলে আপনাকে উৎফুল্ল দেখি আমি, মানে সে বলতেছে। আমি বললাম যে এখানে আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ, মানে কলরবের প্রত্যেকটা সদস্য আমার খুবই ভালোবাসার, এদেরকে আমি সবসময় মিস করি। জি, মাশাআল্লাহ। লাভ সবাইকেই লাভ, কেয়ার সবাইকেই না, এইটা অন্তত স্পেসিফিক একজনকে না। আমি তো এটাই বললাম, আমার প্রত্যেকটা সদস্য, আমি আমার জায়গা থেকে যদি বলি, প্রত্যেকটা সদস্যকে আমি কেয়ার করতে চাই, ভালোবাসতে চাই, কাউকেই আমি এংরি দিতে চাই না। না, আগের 2টা তো বললেন, অন্তত এংরিটা স্পেসিফিক। এটা দিলে তো মুশকিল। না, মুশকিল বলতে হয়তো বা মানে সে দেখে তার কোনো একটা অভ্যাস ঠিক করে নেবে, বা না, এংরি যদি হয়, এটা কি বিষয় দিতে পারি বলেন? কোন বিষয় আছে যে বিষয় আপনি চুজ করেন যে আমি এই বিষয়ে তাকে এংরি দিতে চাই? না, আমি কাউকে এংরি দিতে চাচ্ছি না, সবার জন্য আমার লাভ কেয়ার থাকলো। আচ্ছা, এ পর্যায়ে সর্বশেষ, না আপনি কিন্তু অনেক ডিপ্লোম্যাটিক আপনি কিন্তু সব জায়গায় আমার প্রত্যেকটা সদস্যকে এরকম প্রশ্ন করে, আমি মাঝে মাঝে ওই দিন কার প্রশ্ন জানি দেখছিলাম, আমি চিন্তা করলাম যে এই লোকটা এরকম কঠিন কঠিন প্রশ্ন করে, তা আমি আসলে এবার তার প্রশ্ন করবো। প্রশ্ন না করলেই ভালো। সর্বশেষ যেটা জানতে চাই, আপনার বন্ধু মহলের একজন বা দুইজন বা 3জনের নাম বলবো, তাদের ব্যাপারে একটু মূল্যায়ন করবেন, ভালো এবং খারাপ। প্রথমে যেটা অলরেডি অনেক শিল্পীদের কাছ থেকে নিয়েছি মূল্যায়ন, বদরুজ্জামান ভাইয়ের ভালো এবং একটি মন্দ গুণ, যেটা ইমপ্রুভ করতে পারলে ভালো হবে। বদরুজ্জামান লোক হিসেবে সৎ, ভালো এবং কাজের, চিন্তাশীল, প্লাস আন্তরিক, জি, একটু মাঝে মাঝে ঢিলা, অলস। আচ্ছা আচ্ছা, এটা ঠিক করতে হবে, মানে এটা আমরা সবসময় বলি, প্রকাশ্যেও বলি, এই জন্য ক্যামেরায় বললাম। তো একটু ঢিলা বলতে ওই যে বললেন না যে প্রোগ্রামে যাওয়ার সময় কে দেরি করে, জি, তার জন্য দেরি করতে হয়। আচ্ছা আচ্ছা। এরপর হচ্ছে আপনাদের খুব স্নেহের একজন শিল্পী আবু রায়হান ভাই, তার সম্পর্কে জানতে চাচ্ছি। আবু রায়হান কাজের ছেলে, কিন্তু কলরবের ক্ষেত্রে সে অনেকটা অলস। আচ্ছা, আগে ছিল না, ইদানিং অলস। বাকি ছেলেটা কাজের এবং মিশুক বটে, উদ্যমীও, আচ্ছা আচ্ছা, এবং ভালো গায়, ভালো সুর করে। কিন্তু তার ড্রেস আপের ব্যাপারে আমার মানে মানে কথা আছে। জি, সে যে ড্রেস আপগুলো পরে ভালো, পাগড়ি বা জুব্বা যখন পরে ভালো লাগে, কিন্তু সে যখন টুপি ছাড়া থাকে, আচ্ছা, তখন মানে যদিও টুপি ছাড়া থাকা খারাপ না, যেহেতু মানুষ আমাদেরকে একটা পোশাকে দেখে অভ্যস্ত, ওই জায়গাটায় আমি সবসময় চাই যে এরা সবসময় এভাবে থাকুক, অর্থাৎ তার ব্যাপারে যেন কেউ প্রশ্ন না করতে পারে। তো অনেক ক্ষেত্রে আবু রায়হানের ব্যাপারে মানুষ প্রশ্ন তুলে ফেলে
এই কাজগুলোতে। তো এটা সবারই থাকে, মানে পোশাকেরটা আমি তাকে কিন্তু আলাদা বলতেছি কেন, যেহেতু আবু রায়হান আমাদের একজন গুরুত্বপূর্ণ পার্সন, শিল্পী, এবং তাকে অনেকেই দেখে, ফলো করে, সে যেভাবে চলে। আপনি দেখবেন সে যেই জুতাটা পরে অনেকে সেই জুতা পরতে চায়, সে যে জামাটা পরে অনেকে সে পরতে চায়, সে যেভাবে রুমালটা বাঁধে অনেকে বাঁধতে চায়, অনুসরণ করে। তো ওই জায়গাটা থেকে আমি আবু রায়হানের এই বিষয়টা অনেকবার বলেছি, এবং এটা পড়া দোষের না, কিন্তু অন ক্যামেরা এটা দোষের, যেহেতু মানুষ আমাদেরকে দেখছে। তো এই জায়গাটা ওর ভালো হওয়া উচিত। আচ্ছা, অনেক ধন্যবাদ, সুন্দর পরামর্শ। এরপর সর্বশেষ আপনার বন্ধু যিনি তার ইন্টারভিউতে বলেছিল ইয়াসিন হায়দার ভাই, তার সম্পর্কে জানতে চাই। ইয়াসিন হায়দার খুবই আন্তরিক, এবং একটা মজমায় যদি 10 জন লোক থাকে আর হায়দার যদি থাকে, ওই মজমা জমানোর জন্য হায়দার যথেষ্ট, একাই যথেষ্ট। আচ্ছা। এবং খুবই আন্তরিক। যখন আপনার জন্য করবে, আমি বলি যে কলিজা কেটে দিবে, কিন্তু হুট করে রেগে যায়। এবং যখন রাখবে, তখন মোটামুটি ওর আশেপাশে যদি কাউরেও কিছু করতে চায়, ওর নগদে শেষ করে ফেলতেও চিন্তা করবে না, খুব কষ্ট করে থামানো লাগবে। হুটহাট রাগ হয়ে যায়, এখন অনেকটা কমেছে, কিন্তু কাজের ক্ষেত্রে কখনো কখনো অনেক অলস হয়ে যায়। আচ্ছা, যাক, আপনার কাছ থেকে অনেক সময় নিলাম, অনেক কিছু জানতে পারলাম, অনেক অনেক শুকরিয়া। আমরা প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। স্টারভিউর দর্শকদের উদ্দেশ্যে একটু ছোট করে কিছু অনুভূতি বলবেন। হ্যাঁ, আমি বলবো আপনারা স্টারভিউ সাথে থাকবেন, এবং আমাদের সাব্বির সাহেব যে কষ্ট করে, যেমন আপনি ময়মনসিংহ থেকে এসেছেন, স্বয়ং সুদূর ময়মনসিংহ থেকে এসে আমার বাসায় ইন্টারভিউ নিচ্ছে, এই যে কষ্টটা, এই কষ্টটা তখন সার্থক যখন আপনারা দেখবেন। তো আমরা তো আমাদের যারা দেশে যাদেরকে সেলিব্রিটি মনে করে, যারা অপসংস্কৃতির প্রচারণা করে, তাদেরটা যখন দেখি, তখন আমরা দেখি অনেক ভিউ হচ্ছে, শেয়ার হচ্ছে, কিন্তু যারা ইসলামিক অঙ্গনে কাজ করে যাচ্ছে, এদের জীবন বৃত্তান্ত, এদের কিছু হাসি মজার বিষয়গুলো সাব্বির ভাই তুলে ধরছে। তো এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং এটা প্রচারণা করা উচিত। এতে করে ওনার কাজের আগ্রহটাও বাড়বে, এবং শুধু আমাদেরকে দিয়েই ক্ষান্ত হবে না, আরও অনেক বড় বড় যারা দিনের জন্য কাজ করছে, এলমি লাইনে কাজ করছে, আমি বলবো ওনাদের ইন্টারভিউ উনি নেবেন। তাহলে আমরা এতে হবো কি, আমাদের জীবন কাহিনীগুলো যখন আমরা অন্যদের জীবন কাহিনী শুনবো, তখন আমাদের জীবন পরিবর্তন করা আমাদের জন্য সহজ হবে। তো এই জন্য স্টারভিউর যারা দেখবেন আমাদের এই এপিসোডগুলো বা ওনার এই কাজগুলো, আপনারা এগুলো দেখবেন, শুনবেন, মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা ছিলেন চমৎকার একটি ইন্টারভিউতে। আমাদের সাথে ছিলেন মুফতি সাঈদ আহমদ ভাই, তার বিষয়ে আপনারা জানতে পারলেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, সেই কামনা রেখে আজকের এপিসোড শেষ করছি। আমি দিল মাহমুদ সাব্বির, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।